হচ্ছে লিভার, যার প্রতিশব্দ হচ্ছে যকৃৎ, লাংস, যার প্রতিশব্দ হচ্ছে ফুসফুস, স্টমাক, যার প্রতিশব্দ হচ্ছে খাদ্য। পাকস্থলী। কিন্তু সেই লিভার কিভাবে সুস্থ রাখা যায় তারই জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিখ্যাত কেন্দ্রস্থল হচ্ছে লিভার ফাউন্ডেশন হসপিটাল সোনারপুর। তাদের ঐকান্তিক সহযোগিতা এবং প্রচেষ্টা ছাড়া আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে মেরিগঞ্জের মতো একটা জায়গায় লোক সচেতন করার জন্য তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগের জন্য আমি সাধুবাদ জানাই। প্রথমে আমাদের জানা দরকার এই স্বাস্থ্য মেলার সঙ্গে বা স্বাস্থ্যের সঙ্গে যে সমস্ত ডক্টর, অভিজ্ঞ ডক্টর এবং নার্স, স্বাস্থ্যটা শুরুটা কিভাবে আমাদের হচ্ছে যে সেটা সম্পর্কে সচেতন যদি না হয়, তার জন্য যথেষ্ট জ্ঞান এবং পাণ্ডিত্যের দরকার হয়। স্বাস্থ্য সম্পর্কে যারা জ্ঞানী, সেই জ্ঞানী কাদেরকে বলবো আমরা? কোনো বিষয় সম্পর্কে ধারণা হলে তাকে বলবো আমরা তার সম্পর্কে জানা হয়। জানাটা যখন আরো বৃদ্ধি ঘটে তখন তাকে বলা হয় পারদর্শিতা। সেই পারদর্শিতা যখন আরো বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় দক্ষতা। দক্ষতা যদি আরো বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় পাণ্ডিত্য বা পণ্ডিত। আর পণ্ডিতের যদি আরো বৃদ্ধি পায় তাকে বলা হয় জ্ঞানী। সেই জ্ঞানী এখানে ডক্টরস আছেন, নার্স আছেন, গবেষক আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা ছাড়া এই অনুষ্ঠান আমাদের সম্ভব নয়। প্রথমে আমাদের লিভার, যে আমাদের স্বাস্থ্যটাকে ধরে রাখার জন্য লিভার হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটা কথা আমার মনে আসে। বিবেকানন্দ হচ্ছেন একটা জায়গায় বললেন, গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলার মধ্য দিয়ে স্বর্গের অধিকতর নিকটবর্তী হওয়া যায়। কেন তিনি এই কথা বললেন? তিনি হচ্ছেন মহান দার্শনিক। সেই দার্শনিক বলছে যে পড়াশোনার মধ্যে সবকিছু আমরা অর্জন করতে পারি না, খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ পাঠ। সেই পাঠটা যদি আমরা পূর্ণ না করতে পারি তাহলে স্বাস্থ্য ভালো থাকবে না। তার জন্য তিনি ওই কথাটাই বলেলেন। লিভার, এবার মূল গল্পে চলে আসি। লিভারের কাজ কি? যে লিভার বা যকৃৎ বলছে মানব দেহের সবচেয়ে এই গুরুত্বপূর্ণ অঙ্গ। কখন সে অসুখ বা অসুস্থ হয়? যারা অতিরিক্ত ওষুধ পান করে, যারা অতিরিক্ত মাদক সেবন করেন, যারা অতিরিক্ত স্থূল দেহের অধিকারী এবং যারা অতিরিক্ত ধূমপানও করে, এইসব বিভিন্ন কারণে কিন্তু লিভার অসুস্থ হয়ে পড়ে। লিভার অসুস্থ হওয়ার দুটো স্টেজ আছে। কি স্টেজ? বলছে আমাদের দেহে যে হেপাটাইটিস এ, ই, বি আর ই, ডি। তাহলে এ, ই, বি আর ই, সরি ডি বললাম, এই কিভাবে হেপাটাইটিস আক্রান্ত হয়? তখন লিভার অসুস্থ হয়। কেন? বলছে জল থেকে এ আর ই লিভারে আক্রান্ত হয়। সেটা আবার একটু সচেতন হলে সেটা কিন্তু সহজে সেই লিভার সেই রোগ থেকে ওভারকাম করে উঠতে পারে। আর বি আর ই, এটা কিভাবে অসুস্থ হয়? এই রোগটা আক্রান্ত হয় কিভাবে? বলছে এই বি আর ই যে অপরিশোধিত সিরিঞ্জ, ইনজেকশনের যে সুচটা, সেটা যদি অপরিশোধিত হয় তাহলে ওই বি ই ওই রোগের আক্রমণ লিভারে করে। আর এটা কি হয়? অপরিশোধিত রক্ত যখন কোনো মানুষ তার দেহে নেয়, সেটার মাধ্যমে এই দুটি
হেপাটাইটিস আক্রান্ত হয়। আবার এটারও যদি ঠিকমতো ডক্টরদের, নার্সদের পরামর্শ, গাইডলাইন যদি আমরা মেনে চলি, ভারতবর্ষ কেন পৃথিবীর 3% মানুষ এই রোগে আক্রান্ত হয়ে তারাও সুস্থ হওয়ার পথ দেখতে পায়। লিভার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কোষ। সেই কোষ প্রতিদিনে সহস্র কোষের জন্ম দেয়, আর সেই লিভার থেকে আমাদের অসংখ্য প্রোটিন, ভিটামিন উৎপাদন করে, যেটা আমাদের মানবদেহ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে আমি আর এই বক্তব্যটাকে আমি দীর্ঘায়িত করব না। এই মেলার যিনি মূল কাণ্ডারি ডক্টর পাবকবাবু আছেন, আমি তো সবার নাম এই মুহূর্তে আমার গোচরে নেই। ডক্টর পার্থসারথী মণ্ডল আছেন, মুখার্জি আছেন, ডক্টর দীপঙ্কর মণ্ডল আছেন, ক্যানিংয়ের বিডিও সাহেব আছেন, অনিমেষ বাবু আছেন, এমএলএ ক্যানিং আছেন, এমএলএ ক্যানিং পরেশরাম দাস মহাশয় আছেন, পল্লব বাবু আছে, এমএলএ ক্যানিং পরেশরাম দাস, হ্যাঁ পরেশরাম দাস মহাশয় আছেন, পল্লব বাবু আছেন, পাবক সরকার, ডক্টর পাবক সরকার আছেন। এখন আমি প্রথমে ওয়েলকাম জানাবো আমাদের এই লিভার ফাউন্ডেশন হসপিটালের কেয়া দাস, উনি ডক্টর, গবেষক এবং প্রিন্সিপাল চন্দ্রকান্ত নার্সিং স্কুল। ওনাকে এই মেলার সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান জানাই। ডক্টর কেয়া দাস মহাশয়া, আপনি অনুগ্রহ করে কিছু বলবেন। শুভ সকাল। অবশ্য সকাল নেই, একটু দ্বীপ্রহর হয়ে গেছে, কিন্তু এই যে লোকস্বাস্থ্যের উৎসব লিভার ফাউন্ডেশনের উদ্যোগে এবং এই কচিয়ামারি এবং এই যে প্রাইমারি স্কুল এবং আরও অ্যাডজাসেন্ট যে এরিয়া, সেই এলাকার লোকেদের মধ্যে যে লোকস্বাস্থ্যের উৎসব, এখানে আজকে আমরা লিভার ফাউন্ডেশনের নার্সিং কলেজ থেকে আসতে পেরে আমরা সত্যি নিজেরাই খুবই গর্ববোধ করছি। এবং এখানে উপস্থিত যারা মঞ্চে আছেন এবং এখন আসেননি কিন্তু আসছেন, এবং উপস্থিত যে জনসাধারণ এবং আমার কলেজের যারা শিক্ষার্থী এবং আমার কলেজের শিক্ষক শিক্ষিকা যারা এবং লিভার ফাউন্ডেশনের যারা আছেন এখানে, যাদের উদ্যোগে এই আজকের এই উৎসবটা হচ্ছে, সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা এবং শুভকামনা। আমার আগের যিনি বললেন, এই বিদ্যালয়েরই টিচার শুনলাম, আমার সাথে মুখোমুখি কথা হয়নি, খুব সুন্দর করে বললেন, অনেকটাই উনি বলে দিয়েছেন ডিটেলসে। আর আমি আমার পরিচয়টা দিচ্ছি, আসলে ওনার সাথে আমার পরিচয়টা জাস্ট আজকেই হলো। আমি ডক্টর নই, আমি হচ্ছি নার্সিং প্রিন্সিপাল। আমি লিভার ফাউন্ডেশনের যে চন্দ্রকান্ত ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস বলে একটা জিএনএম মানে জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং কলেজের প্রিন্সিপাল। আমার কলেজের স্টুডেন্টরা এসেছে এবং আমার কলেজের টিচাররা এসেছে এবং লিভার ফাউন্ডেশনের যারা আছেন তাদের সাথে তো আপনারা আগে থেকেই অনেক পরিচিত হয়েছেন। এবং এই যে লোকস্বাস্থ্যের উৎসব, এটা আমরা জানি যে লিভার ফাউন্ডেশনের যারা রয়েছেন তাদের ভীষণ উদ্যোগী হয়ে এটা আপনাদের কাছে যেমন এসছেন, আরও অনেক অনেক জায়গাতে এটা করছেন এবং এটার উদ্দেশ্যটা খুব ভালো। দেখুন, আমার যে টিচার আগে বলে গেলেন, যে শিক্ষক মহাশয়, যে সত্যি কথাই আমাদের স্বাস্থ্যের মধ্যে যেমন লিভার এবং স্বাস্থ্যবিধিটা নিজেদের মেনে চলার দরকার। এবং হসপিটালে মানুষ কেন যায়? যখন একদম ক্রিটিক্যাল কেয়ার দরকার হয়, যখন খুব অসুস্থ হয়ে যায় তখন। কিন্তু তা বাদে যাতে অসুস্থতাটা এরকম অনেক অসুস্থতা আছে যেগুলোর প্রতিবিধান আমরা নিজেরা যদি একটু সতর্ক হই, সচেতন হই, তাহলে কিন্তু করতে পারি। হ্যাঁ, এবং সেটাই কিন্তু আমাদের যে সারা
রাষ্ট্রের, আমাদের ভারতবর্ষেরও যে একটা উদ্দেশ্য যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, এই প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার একটা মূল কথাই হলো যে জনগণের স্বাস্থ্য জনগণের হাতে। তার মানেটা কি? জনগণকে নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য সচেতন হতে হবে এবং নিজেকে কিছুটা শিখতে হবে। এটা খুব সহজ জিনিস। আমাদের মা কাকিমা ঠাকুমা দিদিমা যারা আমাদের অনেক কিছু স্বাস্থ্যবিধি শিখে গেছেন, কিন্তু এখন হয়তো আগের পরিবেশটা আর নেই। আমরা সবাই জানি যে পরিবেশ দূষণটা এখন একটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তথাপি যদি আমরা কিছু স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে কিন্তু আমরা নিজেদের সুস্থ রাখতে পারি। হসপিটালে দৌড়ানোটা আমাদের অনেক কম করতে হবে। এবং এই যে উৎসবের উদ্যোগটাই কিন্তু তাই। যদি আপনারা সবাই একটু নিজেরা, তো আপনারা নিজেদের উদ্যোগেই এসেছেন, এর সাথে যুক্ত হয়েছেন, কিন্তু সবাই যদি কিছু কিছু শিক্ষা নিয়ে শিখতে পারেন এবং সেটা যদি মেনে চলেন তাহলে কিন্তু খুব ভালো এবং নিজেরাই সুস্থ থাকবেন। সেটাই এই উৎসবের মূল উদ্দেশ্য। এখন এইখানে যে দেখুন আজকে এসছেন, তার মধ্যে যে স্বাস্থ্য ঠিক রাখার যে মেন যে তিনটে ব্যাপার, সেটা কিন্তু আপনারা এই স্টলগুলো, বাদিকে যে স্টলগুলো, সেই স্টলগুলো দেখেই বুঝতে পারছেন। একটা হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। এবার আমরা খুব ভালো করে সকালবেলা আমরা নিজেরা উঠেই নিজেদের পরিষ্কার রাখি, নিজেরা খাবার আগে বাচ্চাদের শেখাই, এবং খাবার আগে হাত ধোয়া, খাবার পরে হাত ধোয়া, এই ঠিক করে মেনে চলা, সব কিছু রোজ প্রত্যেকদিন নিজের জামা কাপড় পরিষ্কার রাখা। এছাড়াও কিছু ব্যাপার থাকে যেগুলো আরেকটু স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে বলা আছে। দেখুন, নিজেরাই আমরা যদি মেনটেন করি, সেগুলো খুব ভালো করে মেনটেন করতে পারবো, তাহলে অনেক রকম অসুখ থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি। তারপরে একটা ভালো আছে যে প্রত্যেকটা আমাদের নিজেদের স্বাস্থ্য এবং বজায় রাখার একটা বড় পার্ট হচ্ছে শুধু সব কি খেলাম এবং নিজের স্বাস্থ্যবিধি বজায় রাখলাম তা নয়। খাদ্য হচ্ছে একটা আমাদের এই সুস্থতার পক্ষে একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার, প্রধান বিষয়। এই খাদ্য আর পুষ্টি, আপনারা তো বলবেন আমরা রোজ রান্না করি বাড়িতে, আমরা তো খাই। হ্যাঁ, সবই ঠিক আছে, আমরাও খাই, কিন্তু আজকে যেটা এখানে এই স্টলগুলোতে আরও বেশি হাইলাইট করা হয়েছে, যেখানে মূল বক্তব্য হচ্ছে যে কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু আমরা খুব সহজে, যেগুলো বানানোর পদ্ধতি এবং খাবার যেগুলো, যে দুটো তিনটে মিক্সড করলে সেটাখানে প্রোটিন এবং পুষ্টিগুণ অনেক বেশি হয়। বিশেষ করে বাচ্চাদের যখন খুব দৌড়দৌড়ি করে, বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদের শরীরে খুব ক্যালোরির বেশি দরকার হয়, তখন আমরা কিভাবে খুব অল্প খরচে কিন্তু খুব পুষ্টিগুণ খাবার আমরা রেডি করতে পারি। এখানে যে কটা খাবার করা আছে দেখবেন নিউট্রিশনে, এবং যে স্বাস্থ্য, যে হাইজিন খাদ্যবিধি যেগুলো লেখা আছে, সেগুলো আমরা সহজেই কিন্তু মেনটেন করতে পারি। আমরা যদি সবাই এগুলো একটু ভালো করে মেনে চলি এবং এইগুলো করি, তাহলে কিন্তু আমাদের যে বাচ্চাদের, যে অনেকেই আমরা দেখি বাচ্চা বয়স থেকেই অপুষ্টিতে ভোগে, বাচ্চার ওজন বাড়ে না, কিংবা সবচেয়ে বড় কথা বাচ্চা খেতে চায় না, বাচ্চার ফুড হ্যাবিট, এই যে প্রথম থেকে যদি আমরা সেটা প্রত্যেকে বড়রা, যদি মা বাবা বিশেষ করে বাড়ির বড়রা যদি খেয়াল রাখি, কেননা আজকের বাচ্চা, বিশেষত যদি মেয়ে বাচ্চা হয়, আমাদের মেয়েরা, এই মেয়ে কিন্তু বড় হয়ে যখন টিনেজার হবে, তখন সেই কিন্তু আস্তে আস্তে তারপর সে বড় হবে এবং সেই আরেক বাচ্চার জন্ম দেবে। তাহলে তার স্বাস্থ্যবিধিটা মেনে চলা, খাদ্যের পুষ্টিবিধি মেনে তার পরিপূর্ণ পুষ্টিটা আমরা খাই সবাই, কিন্তু সেই খাওয়াটা ঠিকঠাক করে পুষ্টিগুণ হয়তো মেনটেন করতে পারি না সবাই সব সময়। কিন্তু অল্প খরচে অল্প খাবারে কিভাবে পুষ্টিগুণ মেনটেন করা যায়, সেটা আজকে একটু আপনারা দেখবেন। যখন এখানটা শেষ হয়ে যাবে মেলাটা, এটা তখন আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, এই যে আমার কলেজের নার্সিং স্টুডেন্ট, যারা নার্সিংয়ের একটা বড় পার্ট হচ্ছে এই কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা আর নিউট্রিশন পদ্ধতি করা, এরা শিখছে। এরা প্রত্যেকেই ট্রেনিং শেষে কিন্তু একটা বড় পোস্টিংয়ের একটা আশায় আছে, এবং এদের একটা প্রত্যেকের একটা জায়গা আছে যেখানে একটা চাকরি পাবার একটা নিজেরা একটা স্বাবলম্বী হবে। সেটা তারা খুব ভালো করে পড়ছে এবং তারাও শেখাবে। আর যে শুধুমাত্র চিকিৎসা
আর ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খেলাম, তাতে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে না। তাহলে সেটাও দরকার, কিন্তু তার সাথে সাথে নিজেরা কি করে নিজেদের স্বাস্থ্য বজায় রাখবো সেটা দেখব। আর হচ্ছে সেইগুলোতে একটু যাবেন। আর একটা যেটা ভীষণ আমার এই লাগছে যে আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা, যেটা এখানে আমাদের ডক্টররা আসছেন, আমাদের ম্যানেজমেন্টের লোকেরা আসছেন, তারাও আপনাদের থেকেই অনেক ভলান্টিয়ার এবং অনেক হেলথ পার্সন তৈরি হচ্ছেন, যারা শিখছেন যে হঠাৎ করে যদি এমার্জেন্সি কিছু সিচুয়েশন হয় তাহলে সেখান থেকে কি করে মুক্ত পাওয়া যায়। খুব বড় চিকিৎসা না হলেও হয়তো দূরে, অনেক দূরে হাসপাতাল, সেখানে না নিয়ে যাবার আগেই কিছু ফার্স্ট এড, কিছু যেটা হচ্ছে এখন ভীষণ জরুরি একটা বেসিক লাইফ সাপোর্ট যেটাকে বলা হচ্ছে সিপিআর, সেইগুলো সবাই শিখতে পারে। এটা জনসাধারণ সবাই শিখতেও পারে এবং উদ্যোগী হয়ে যদি করে তাহলেও কিন্তু সেটা আপনার অনেক কাজে দেবে। তাই আপৎকালীন স্বাস্থ্য পরিষেবার মধ্যেও এই প্রত্যেকটা জিনিস আছে, যে প্রাথমিক যেটা ফার্স্ট এড, যদি হঠাৎ করে কোনো প্রাথমিক এমার্জেন্সি হয় তাহলে আমরা সেটা কিভাবে মোকাবিলা করব। আর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, খাদ্য পুষ্টি, সবাই মিলে যদি আজকে আমরা প্রতিজ্ঞা করি যে না আমরা এইগুলো, যা আপনারা অনেক কিছু জানেন, কিন্তু এই জানার উপরেও যদি আরও কিছু আপনারা এখান থেকে নিয়ে যান যেগুলো নতুন জিনিস, এবং আরও কিছু এখানে যুক্ত হন, আপনাদেরও সাজেশন আমরা নেব, তাহলে সেটা কিন্তু খুব এটাই কিন্তু এই উৎসবের একটা সাফল্য এবং সফলতা পাবে। সবাই ভালো থাকুন এবং সবাই ঠিকমতো সবাইকে আমার আরও অনেক শুভেচ্ছা, এবং আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে যোগাযোগ থাকবে, এবং আপনারা কিন্তু এটা হয়ে যাবার পরে ওগুলো একটু সবাই আসবেন, সবাই দেখবেন, আর সবাই একটু নিজেদের মন্তব্যগুলোও করবেন। আপনাদের পার্টিসিপেশনটা আমাদের দরকার, হ্যাঁ, কারণ হাসপাতালে যাতে না যেতে হয়, লোকাল যাতে এখানে যে গ্রুপ তৈরি হয়েছে তারা যাতে এই পরিষেবাগুলো দিতে পারে, তা আপনাদের ভেতর থেকেই এগিয়ে আসবেন আপনারা। ফুলে সারান এরকম চিকিৎসক আমি নই। আমার নামের আগে বড়ডি ছোট আর আছে, কিন্তু সেটা মূলত গবেষণার জন্য। সেজন্য আমাদের যখন মানুষ বিভ্রান্ত করে যে ডক্টর পার্থ মুখার্জি মানে কি, আমি বলি আমি কলমের ডাক্তার, মলমের নই। মলম দেওয়ার ডাক্তার এখানে অনেক আছেন, অনেকে এসেছেন, এবং সবচেয়ে বড় কথা আমি যার সাথে এলাম, যে মানুষটির সাথে এলাম, তার নাম ডক্টর পল্লব ভট্টাচার্য। তিনি চিকিৎসক, কিন্তু তিনি চিকিৎসার অনেক দিক আছে, চিকিৎসা ব্যবস্থার অনেক দিক আছে। তার মধ্যে একটা অন্যতম দিক হচ্ছে লোকস্বাস্থ্য, যেটা পাবলিক হেলথ বলে আপনারা অনেকে জানেন। সেই লোকস্বাস্থ্যের পশ্চিমবঙ্গের যে রূপরেখা, যেই লোকস্বাস্থ্যের যে ব্যবহারিক প্রয়োগ, তার বিষয়ে দীর্ঘদিন ধরে যিনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে স্বাস্থ্য যে বিভাগ, মানে স্বাস্থ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেখানে তিনি অক্লান্তভাবে কাজ করেছেন দীর্ঘ সময়, এবং তিনি সম্প্রতি সেই যে চাকরি তার থেকে অবসর নিয়েছেন। কিন্তু উনি এখনও এই যে লোকস্বাস্থ্যের বিভিন্ন দিক, তার মধ্যে একটি দিক হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, তার পরামর্শদাতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যুক্ত। তো ডক্টর ভট্টাচার্য এমনিতে এখন জানেন তো, এখন আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষের আয়ু অনেক বেড়ে গেছে, এবং আগে যেটা ধরুন অনেক কম ছিল ভারতবর্ষে, সেটা এখন অনেক বেড়ে গেছে। এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে মানুষের কাজের বয়স অনেক বেড়ে গেছে। মানে সুতরাং 60 বছর মানেই অবসর নিতে হবে এবং বাড়িতে সময় কাটাতে হবে, এরকম নয়। 60 বছর পরেও বহু মানুষ অনেক যুবকের চেয়ে অনেক বেশি কাজ করেন। তো ডক্টর ভট্টাচার্য এরকমই একজন মানুষ, যিনি এখনও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে লোকস্বাস্থ্যের আঙিনায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। আমার সঙ্গে আরেকজন এসছে, ডক্টর দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর মণ্ডল একেবারেই যেখানে আক্ষরিক অর্থে যিনি আমাদের সঞ্চালক বলছিলেন যে বিখ্যাত ডাক্তার, মানে যারা চিকিৎসা করেন, যারা অসুস্থতা থেকে মানুষকে মুক্ত করেন, সুস্থ করেন,
সেরকমই একজন চিকিৎসক, কিন্তু তার যে চিকিৎসার বিষয় সেটা হচ্ছে লিভার, সে হেপাটোলজিস্ট। আমাদের একটা হাসপাতাল আছে সোনারপুরে লিভার ফাউন্ডেশনের, তার নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস। দীপঙ্কর সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর খুবই অল্প বয়স, যেমন আমি আর কিছুদিন পরেই সিনিয়র সিটিজেন হব, আর আমাদের স্যার মানে ডক্টর ভট্টাচার্য হয়েছেন, দীপঙ্কর অনেক ছোট বয়সে, তো কিন্তু এই অল্প বয়সেই বিরাট নাম করেছে, যেটাকে আপনি বলছেন বিখ্যাত। অবশ্যই অনেক তার সুনাম হয়েছে চিকিৎসার ক্ষেত্রে, এবং সে আমাদের সঙ্গে এসছে, সেও বলবে। মঞ্চে যারা আছেন, আমি শুনলাম আমাদের ব্লকের উপাধ্যক্ষ কর্মাধ্যক্ষ আছেন, পঞ্চায়েতের মানুষরা আছেন, মানে নেতৃত্ব আছেন। এগুলো আপনারা না থাকলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারতাম না। আপনারা এসছেন, এবং আমরা গত 1 বছর ধরে এই অঞ্চলে আমরা কাজ করছি। তাতে আপনাদের সাহায্য এবং সহযোগ যদি না থাকতো, আপনারা যদি আমাদের সাহায্য না করতেন, তাহলে আমরা কাজটা করতে পারতাম না। এবং এই কাজটা কেন করা দরকার সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের ডক্টর পাবক সরকার, ডক্টর পাবক আমারই মতো ডাক্তার, কলমের ডাক্তার। ডক্টর দীপেশ আছেন, সেও কলমের ডাক্তার, গবেষক। আমি, পাবক, দীপেশ, ডক্টর দীপঙ্কর, ডক্টর পূর্ণেন্দু, আরও অনেকে আমরা নিয়মিত এখানে এসছি, এই স্কুলেই এসছি, আমরা ক্লাস নিয়েছি, আমিও একটা বিষয়ে পড়াতাম। তো আমরা হঠাৎ করে এই ধরনের একটা উদ্যোগ নিলাম কেন? আপনারাও আজকে এই শীতের দুপুরে, গ্রীষ্মের দুপুর হলে নিশ্চয়ই বসে থাকতে পারতেন না, কষ্ট পেতেন, কিন্তু শীতের দুপুরে তো বাড়ির কাজ আছে, বাড়ির কাজকর্ম ছেড়ে আপনারা যে এসছেন এখানে, কেন এসছেন? আর আমরাই বা সেলফ হেল্প গ্রুপের দিদিদের সঙ্গে, আমাদের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের সঙ্গে, এবং যারা ইয়াং ছেলে বা মেয়ে, যুবক যুবতী, তাদের সঙ্গে কি বিষয় নিয়ে এত চর্চা করছি বা করেছি 1 বছর, এবং কেন এই চর্চাটা জারি রাখা দরকার, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা আজকে হয়তো একটা সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা বাড়ির কাজ কর্ম ফেলে এখানে এসছেন, এটা কিন্তু আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। যে লাভ হবে সেটা হচ্ছে যে মানুষ পৃথিবীতে আসে এবং থাকে, এবং মানে যতদিন পৃথিবীতে থাকে তার একটাই ইচ্ছা থাকে, সে যাতে ভালো থাকে, সে যাতে সুস্থ থাকে। এবং এই যে ভালো থাকা, সুস্থ থাকা, এই ভালো থাকার, সুস্থ থাকার একটা পথ আছে, একটা উপায় আছে। এবং প্রত্যেকটা মানুষ যে যেখানে আছেন, সুন্দরবনে আছেন, কলকাতায় আছেন, পশ্চিমবঙ্গে আছেন, পশ্চিমবঙ্গের বাইরে আছেন, সারা পৃথিবীতে আছেন, ছেলে মেয়ে, অল্প বয়সী, বয়স্ক মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে, এই যে ভালো থাকতে চাওয়া, ভালো থাকার যে পথটা, এটা খুব কঠিন পথ নয়, এটা সহজ পথ। এবং এই পথটা, সহজ পথটাকে নিজেকেই পার করতে হবে। এখানে আপনার সঙ্গী সাথী কেউ নেই, আপনাকে নিজেকে এই সহজ পথটা বেছে নিতে হবে। আপনার নিজেকে এই ভালো থাকার পথ সম্পর্কে জানতে হবে। আপনার নিজেকেই স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে। এবং আমরা যখন প্রত্যেকটা মানুষ যখন স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হব, যখন আমি সচেতন থাকব, তখন একটা সমষ্টি মানুষ, মানে যখন আমরা কি বলছি লোকস্বাস্থ্য, যখন একজন মানুষ সচেতন হবে, তাকে দেখে আরেকজন মানুষ সচেতন হবে, যখন সবাই সচেতন হব, তখন যে স্বাস্থ্যটা হয় সেটা হচ্ছে লোকস্বাস্থ্য। এবং সব মানুষ তখন একসাথে ভালো থাকবেন। এবং এই উদ্দেশ্যে, আমাদের এই স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে, আপনাদেরকে ভালো থাকার সহজ পথটার সন্ধান দেওয়ার কারণে আমরা সুন্দরবনে গত 2.5-3 বছর ধরে পাবলিক হেলথ সাপোর্ট ইন দ্য কমিউনিটিজ অফ সুন্দরবন এরকম একটা প্রজেক্টের নাম দিয়ে একটা লোকস্বাস্থ্যের একটা চর্চা আমরা শুরু করেছি। এবং আমরা এখানে যে কাজটা করেছি, তার আগে আমরা গোসাবায় করেছি, গোসাবার 4টে গ্রাম পঞ্চায়েতে করেছি। এবং গোসাবার গ্রাম পঞ্চায়েতে করে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, তাতে এই ধরনের চর্চা, এই ধরনের আলোচনা, এই ধরনের কাজ
মানুষকে ভালো থাকতে সাহায্য করছে। তাহলে মানুষকে ভালো থাকতে সাহায্য করার উদ্দেশ্যে আমাদের এখানে আসা, এবং তার সাথে আরেকটা বিষয় আমাদের মাথায় ছিল বা আছে, সেটা হচ্ছে যে 2020 সালে, 2021 সালে, 2022 সালে অনেকে বেঁচে গেছে, কিন্তু এই কোভিড থেকে আমরা যা শিক্ষাটা নিয়েছিলাম, সেই শিক্ষাটা হচ্ছে যে কোভিড নামক এই যে ব্যাধি এসে যে মানুষগুলো পৃথিবী থেকে অকালে নিয়ে চলে গেল, কাদেরকে নিয়ে চলে গেল? তাদের তো এই পৃথিবী ছেড়ে যাওয়ার কথা ছিল না। হঠাৎ করে একটা অচেনা ভাইরাস এলো এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আক্রান্ত করলো, এবং তারপর তাকে পৃথিবী থেকে নিয়ে চলে গেল। কাদেরকে নিয়ে গেল? দেখা গেল যাদের শরীরে নানাবিধ অসুখের সমাহার আছে, যেটাকে আমরা বলি কোমরবিডিটি। কারো ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কারো দুটোই আছে, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, নানা রকম যে সমস্যা শরীরের মধ্যে আছে, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, এইরকম অসুস্থ মানুষগুলোকে যখন কোভিড আক্রমণ করেছিল, তাদের অনেকেই বেঁচে থাকতে পারেননি, অকালে তাদের প্রয়াণ ঘটেছে। কোভিডের সময় একটা পত্রিকায় লেখা হয়েছিল, ভারতবর্ষে 10 লক্ষ বাচ্চা তারা ম্যালনারিশ চিলড্রেন থেকে সিভিয়ারলি ম্যালনারিশ চিলড্রেনে কনভার্টেড হয়েছিল। মানে অপুষ্টজনিত ভয়ঙ্কর সমস্যা শিশুদের গ্রাস করেছিল। কারণ তখন সব বন্ধ, স্কুল বন্ধ, আইসিডিএস সেন্টার বন্ধ, বাড়ি থেকে বেরোতে পারছে না কেউ, বাড়িতে হয়তো খাবার সংগ্রহ নেই, পুষ্টির অভাব হয়েছে। কিন্তু এই পুষ্টির অভাব যদি আজকেও আমরা গ্রামে গঞ্জে যাই, অনেক মানুষের আছে, এবং পুষ্টির অভাব বা পুষ্টির প্রভাব, আমরা ম্যাল নিউট্রিশন কথাটা মানে জানি যে সবাই ভাবে খুব রোগা পাতলা, যে খেতে পাচ্ছে না মানি না ম্যাল নিউট্রিশন, না, যে খুব বেশি খাচ্ছে, যে মোটা হচ্ছে, যার ভুঁড়ি পড়ছে, সেটাও ম্যালনারিশড, খারাপ পুষ্টি। এবং যারা এই অপুষ্টজনিত সমস্যা থাকে, তাদের ইমিউনিটি কম্প্রোমাইজড হয়। তাহলে যা আমাদের শরীরের মধ্যে যে ইমিউন ব্যবস্থা, যেটা আমার শরীরকে প্রতি মুহূর্তে আগলে রাখে, প্রতিরক্ষা করে সমস্ত রোগ জীবাণু থেকে, তাদের এই ইমিউন সিস্টেমটা কমজোরি হয়ে যায়। তাহলে যারা ম্যালনারিশড, যারা ইমিউন সিস্টেম কমজোরি ছিল, তাদের উপর কোভিড আক্রমণ করেছিল এবং এই পৃথিবী থেকে অকালে চলে যেতে বাধ্য করেছে। এবং আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, চিকিৎসক যারা ফর্মাল হেলথ সিস্টেমে যারা যুক্ত, সেটা চিকিৎসক হতে পারে, চিকিৎসা কর্মী হতে পারে, তাদের অধিকাংশ মানুষই তখন বুঝে উঠতে পারছিল না যে তারা কি করবে, অসহায় বোধ করছিল। এবং তখন আমরা অনেক জিনিস দেখলাম কোভিডের সময়, যারা ফর্মাল হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত, তারাও অনেক জিনিস তখন জানতো না। আপনারা দেখে থাকবেন, তখন একটা পোশাক পরতো, যেটাকে পিপিই বলা হতো, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমরা পার্সোনাল প্রোটেক্টিভ গিয়ার্স বলি, অনেক কিছু থাকে তার মধ্যে। একটা ড্রেস যেটা মাথা পা ঢেকে পরা হতো, সেইটা পরার একরকম নিয়ম, সেটা খোলার একরকম নিয়ম। কোভিডের আগে আমরা এগুলো দেখিনি খুব বেশি ব্যবহৃত হতে। সাধারণ মানুষ, আমরা দেখলাম অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেনের ভয়ঙ্কর সংকট দেখা গেল, কারণ অক্সিজেন দেওয়াই তখন কোভিডের একমাত্র ওষুধ ছিল।
ফলে স্বাভাবিকভাবে যে ফর্মাল হেলথ সিস্টেম, যেখানে স্বাস্থ্যকর্মীরা থাকেন, চিকিৎসক থাকেন, শহরে, গ্রামে, নগরে, মহানগরে, সেখানে দক্ষ সৈনিকের অভাব হয়েছিল এবং অনেকেই জানতেন না কিভাবে ওই বিপর্যয় মোকাবেলা করা যাবে। মানুষের কিভাবে প্রতিদিন শরীরচর্চা করলে, এক্সারসাইজ করলে, হাঁটাহাঁটি করলে আপনার শরীর ভালো থাকে, এই বিষয়গুলো তারা শেখাচ্ছে। আমরা সুন্দরবনে যে কাজ শুরু করেছি গোসাবাতে, সেই কাজের পর যখন এরকম 1 বছর পর আমরা নিয়ে আমাদের লোকজন যে বাড়ি বাড়ি যখন গেছে, তখন বাড়ির ওখানকার গোসাবা অঞ্চলের লোকজন তারা বলেছে যে এই ধরনের যে সেলফ হেল্প গ্রুপের দিদিরা যারা এখানে নিউট্রিশনের একটা প্রশিক্ষণ নিয়ে তারা বাড়ি বাড়ি যে কি আপনি খাবেন, কেন খাবেন, কতটা খাবেন, কিভাবে খাবেন, এই কথা যখন বলেছে সেটা তাদের উপকারে লেগেছে, সেই কথা আমাদের জানিয়েছে। আপনারা, আমি যে কথা বলে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে ভালো থাকার যে পথ, সেই পথটা খুব কঠিন পথ নয়, সহজ পথ। এবং এই সহজ পথে সহজ পাঠ আছে, সেই পাঠ আপনারা এখানে পাবেন। যেটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আপনাকে নিজেকে সচেতন করার জন্য আপনাকে যে তথ্যগুলো আমরা দিচ্ছি সেই তথ্যগুলো আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন। আমি একটু আগে আস্তে আস্তে ডক্টর ভট্টাচার্যকে বলছিলাম যে আমাদের এই কাজটা যেটা হচ্ছে, উনি জানতেন, আগে থেকে জানতেন যে আমরা সুন্দরবনে গোসাবাতে আমরা যে আমাদের যে ইয়াং ছেলে মেয়ে যারা জীবন শৈলী, স্বাস্থ্য, আপনার বিধি এইসব নিয়ে মানুষকে বুঝিয়েছে, তারা ওখানে বিকেলবেলা কিছু গ্রামবাসীকে নিয়ে প্রতিদিন মাঠে একটা শরীরচর্চার বন্দোবস্ত করেছিল। এবং এই যে শরীরচর্চার বন্দোবস্ত করেছিল বা করেছে বা এখনো চলছে, সেখানে আপনার ওই ছেলেগুলোর কিছুটা সময় লেগেছে, মানে সময় দিতে হয়েছে, এবং যে গ্রামবাসী ছিল তাদেরও খানিকটা ওখানে সময় দিতে হয়েছে। এর বাইরে তো আর কিছু নেই। প্রতিদিন 1/2 ঘন্টা মাঠে যদি আমি হাঁটাহাঁটি করি, আমি যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, তাতে তো আপনার শুধু 1/2 ঘন্টা সময় লাগে আর মনটা লাগে, তাতে তো পয়সা লাগে না, তাতে তো কোনো খরচ হয় না। যেটা হয় আপনার মনটাকে ঠিক করে সেই মাঠে যে আপনার প্রতিদিন যদি একটু এক্সারসাইজ করেন, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। আমরা সুন্দরবনের একটি বাড়িতে, গোসাবার একটি বাড়িতে একজন ভদ্রমহিলা, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার পরিবারে কতটা তেল আপনি খরচা করেন। তিনি বলেছিলেন 7 কেজি তেল উনি কিনতেন, 4 জন বাড়িতে মেম্বার ছিল। আমাদের সেলফ হেল্প গ্রুপের দিদিরা যে শিখিয়েছিল যে তেল বিষ, তেল খাবেন না, খেলেও যতটা সম্ভব কম খাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গাইডলাইন হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ 20 গ্রামের বেশি তেল খাবে না পার ডে। সকাল থেকে রাত্রি যে খাওয়া খায়, সেই খাবারের মধ্যে সেই খাবার 20 গ্রাম তেল দিয়ে রান্না করতে হবে। তার মানে যদি 4 জনের একটা ফ্যামিলি থাকে, সকাল থেকে বিকেল অবধি, রাত্রি অবধি যে খাবারগুলো আপনারা খাবেন, 4 জনের ফ্যামিলি যে খাবার খাবে, তার 80 গ্রাম তেল খরচ করা উচিত পার ডে। আমি যদি ধরেই নিই 80 গ্রামটা 100 গ্রাম, মানে 25 গ্রাম করে একজনের জন্য যদি নির্ধারিত হয়, তাহলে 100 গ্রাম তেল পার ডে খাবে 4 জনের পরিবার। তাহলে মাসে 3 কেজি তেল তার খেতে হবে বা কিনতে হবে, তার বেশি খাওয়া যাবে না। ওই মাসিমা বললেন যে তার পরিবারে 7 কেজি তেল আসে, 7 কেজি তেল আসতো, এবং তার ফলে তার পরিবারে গ্যাস, বুক জ্বালা, চোয়া ঢেকুর, অম্বল ইত্যাদি নানান সমস্যা ছিল, যেটা আপনাদের সকলেরই বাড়িতে হয়তো আছে। এবার যখন আমাদের সেলফ হেল্প গ্রুপের দিদিরা যে নিয়ে বললেন যে তেল বিষ তেল, এইভাবে আপনাকে তেল খেতে হবে, মানে যতটুকু না খেলেই নয় ততটুকু খেতে হবে, তখন উনি
মাসে 7 কেজি থেকে 3 কেজি 3.5 কেজি তেল কিনলেন এবং তারপর 1 মাস পরে উনি বলছেন যে আমার বুক জ্বালা, চোয়া ঢেকু, অম্বল কমে গেছে। তাহলে তেল কম খাওয়ার জন্য এই অসুস্থতাগুলো থেকে উনি মুক্তি পেয়েছেন। তেল কম খাওয়ার জন্য এই অসুস্থতার কারণে ওনাকে যে ওষুধ কিনতে হতো সেই ওষুধের খরচ থেকে মুক্তি হয়েছেন। তেল কম খাওয়ার কারণে সামগ্রিকভাবে ওনার খরচ কম হয়েছে এবং যত বেশি আপনি ওষুধ খাবেন তত আপনার শরীরের ওষুধের ওপর নির্ভরতা বাড়বে। যত বেশি ওষুধ খাবেন তত আপনার শরীরের বিভিন্ন সমস্যা দেখা যাবে। যত কম ওষুধ খাওয়া যায় ততই ভালো। তো সামগ্রিকভাবে একটা ছোট্ট পরামর্শ বা একটা ছোট্ট কাজ, তাতে কিন্তু তার শরীর ভালো থাকছে, তার পরিবারের খরচ কমছে। লোকস্বাস্থ্যের ভাবনা, লোকস্বাস্থ্যের প্রয়োগ এইভাবেই মানুষকে উপকার করে, মানুষকে ভালো রাখে। একটা মানুষকে ভালো রাখে, অনেকগুলো মানুষকে ভালো রাখে। এবং আমাদের লক্ষ্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার জন্যই আজকের আয়োজন। আমি শেষে যেটা বলতে চাই, আবারও একটা কথা, সেটা হচ্ছে আমাদের মধ্যে মেরিগঞ্জ 2 প্রধান আছেন বিউটি সর্দার, মেরিগঞ্জ 1-এর প্রধান আছেন রেখা নস্কর এবং কুলতুলি ব্লক কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ আছেন আমাদের মধ্যে। আমাদের কাজ হচ্ছে এই কথাগুলো আপনাদের কাছে বলা। আমাদের কাজ হচ্ছে এই ধরনের একটা প্রশিক্ষণ দিয়ে, এই ধরনের একটা নির্দিষ্ট সময়, মানে আমরা তো সারা বছর ধরে এখানে আসতে পারবো না, আমাদের চিকিৎসকরাও আসতে পারবেন না, কিন্তু আমাদের কাজ হচ্ছে যে আপনাদের মতো মানুষের কাছে এসে এই ধরনের একটা লোকস্বাস্থ্যের উৎসব করা। আমাদের কাজ হচ্ছে সেলফ হেল্প গ্রুপের দিদিদের বা রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্সদের বা ছাত্রছাত্রীদের এই স্বাস্থ্যবিধি সম্পর্কে, ভালো থাকার পথ সম্পর্কে সজাগ সচেতন করা। এবং আমাদের মধ্যে যারা আছেন পঞ্চায়েতের প্রধান বা ব্লকের যিনি কর্মাধ্যক্ষ, তাদের কাজ হচ্ছে এই ধারাটা যাতে বজায় থাকে, সেই ধারাটা যাতে প্রায়োগিকভাবে যেটা সফল হয় সেই ব্যাপারে সাহায্য সহযোগিতা করা। আমরা 1 বছর ধরে আপনাদের সাহায্য পেয়েছি। আগামী দিনে আপনারা এই ধরনের একটা পরিবেশ যেখানে সুস্থ থাকার, ভালো থাকার পথ সবাই খুঁজছে এবং সেই পথ খোঁজার জন্য সেই পথ তৈরি করার জন্য আপনারা সাথ দিচ্ছেন। এরকম একটা সুন্দর সমাজ গড়ে উঠুক, এই আশা, এই বিশ্বাস রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।